বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10 যারা 2025-এ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য যেসব প্র্যাকটিস সেট এবিটিএতে দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম প্র্যাকটিস সেটের পার্ট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। গতকাল আমরা পার্ট 1 কিছুটা কোশ্চেন আলোচনা করেছিলাম, তারপর বাদবাকি যেসব কোশ্চেনগুলো থেকে গিয়েছে তার আজকে আলোচনাটি শুরু করব। তো আজকের এই আলোচনাতে প্রথম প্রশ্নটি কি রয়েছে, তো গতকাল 3.4 পর্যন্ত করেছিলাম, আজকে 3.5 থেকেই শুরু করছি। প্রথম প্রশ্ন বলছে HCl উদ্বায়ী পদার্থ কিন্তু NaCl অনুদ্বায়ী কেন? এই যে HCl এবং NaCl এর এরকমই ঘটনার কারণটা কি এখানে দেওয়া হলো। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে C2H4 এবং HF অণুর লুইস ডট গঠন দেখাও। এই যে C2H4 এবং HF এর লুইস ডট গঠন চিত্র দেখানো হলো। নেক্সট অথবাতে বলছে সমযোজী তড়িৎ ও তড়িৎযোজী যৌগের দ্রাবতা ও তড়িৎ পরিবাহিতা ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এই যে সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগ, এদের মধ্যে দ্রাবতা বলেছে, এই তৃতীয় নম্বর পয়েন্টটি হয়ে যাবে দ্রাবতা, এবং দ্বিতীয় নম্বর পয়েন্টটি হয়ে যাবে তড়িৎ পরিবাহিতা। ওকে, তড়িৎ লিখে দিচ্ছি। আর এখানে যেহেতু প্রথমের কোনো কথা বলেনি তাই প্রথমটাকে তোমরা ক্যান্সেল করে দিতে পারো। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো বর্ণের অধক্ষেপ পড়ে, এটা হচ্ছে পড়ে হবে, এখানেও পরে লেখা আছে পড়ে, তার নাম ও সংকেত লেখো। তো নাম হয়ে যাবে সিলভার সালফাইড। ওকে, সিলভার সালফাইড। এবং এর সংকেত কি? এর সংকেতটি হবে Ag2S। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে শত বিজারণ পদ্ধতি কি? এই যে অ্যান্সারটি এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট বলছে Na, Ca এবং Mg প্রভৃতি ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট পরবর্তীতে বলছে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়ব দুটি যৌগের নাম লেখো। এখানে কেবলমাত্র যৌগের নাম বলছে, এই যে যৌগ, এই যে দুটি যৌগ হয়ে যাবে, তো এখানে সংজ্ঞা বা অন্য কিছু চায়নি। নেক্সট পরবর্তী কোশ্চেন, আচ্ছা এখানে যৌগের নাম বলেছে, ওকে, তাহলে এখানে যৌগ দুটির নাম লিখে দিচ্ছি। একটা হয়ে যাবে যে প্রোপানেল, ওকে, ও প্রোপানন, এবং এদের সংকেতগুলো যদি লেখা যায় CH3 CH2 CHO, এবং প্রোপানন এটি হয়ে যাবে CH3 CO CH3। ওকে, তাহলে এখানে কিছু করার দরকার নেই। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখন আমরা বিভাগ ঘ নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের প্রথম প্রশ্ন বলছে PV সমান nRT সমীকরণটির মাত্রীয় বিশ্লেষণ থেকে R এর একক নির্ণয় করো। এই যে মাত্রীয় বিশ্লেষণের সাহায্যে R এর একক নির্ণয় এই পর্যন্ত করো। ওরই সঙ্গে বলছে SI পদ্ধতিতে R এর মান কি? এই যে SI পদ্ধতিতে R এর মান কিভাবে এসেছে এবং মান কত, এবং যদি CGS জিজ্ঞাসা করতো তাহলে CGSও
দেওয়া রয়েছে। এখানে যেহেতু সিজিএস বলেনি, এসআইটা বলেছে, এসআইও দেওয়া হয়েছে। যদি সিজিএস জিজ্ঞাসা করে তো সিজিএসটাও তোমরা অপশনাল হিসাবে দেখে রাখবে। নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখন আমরা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আগে আমার সাথে যারা যুক্ত ছিলে এই রকমই কোশ্চেন আমরা আগেও কমপ্লিট করেছি। আশা করছি তারা এই কোশ্চেনটা দেখে সলিউশন করে ফেলবে। তো যারা নতুন তাদের জন্য একবার বলে দিই, যে উষ্ণতায় 28 গ্রাম N2 গ্যাসের আয়তন, তো 28 গ্রাম বলছে, এটা ডাব্লু এর মান 28 গ্রাম। ধীরে ধীরে একটা একটা পড়ব এবং তার মানগুলো আমরা লিখে নেব। এখানে N2 নাইট্রোজেন গ্যাসের কথা বলা হয়েছে। তো এখান থেকে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি, মানে M এর মান, N এর জন্য 14, দুটি N রয়েছে তাই 2 দিয়ে গুণ করলাম, 14 দুগুণে 28, এর একক হয়ে থাকে গ্রাম পার মোল। নেক্সট বলছে আয়তন 2.56 ATM। তাহলে আয়তনকে আমরা, আচ্ছা এখানে বলছে আয়তন 2.56 ATM চাপে 10 লিটার। তাহলে এই আয়তন কিন্তু 2.56 ATM নয়, এটা হচ্ছে চাপ। P সমান 2.56 ATM এবং আয়তন হয়ে যাবে যে V সমান 10 লিটার। ওকে, বলছে সেই উষ্ণতা নির্ণয় করো, T সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, PV সমান W/m/RT। কার মান চেয়েছে? T এর মান, তাই আমরা T কে অপোজিটে নিয়ে আনলাম, পাবো কি PV/M/WR। তো P এর মান কত? 2.56 ATM ইন্টু V এর মান কত? 10 লিটার ইন্টু M এর মান 28 গ্রাম বাই W এর মান, আচ্ছা M এর মান রয়েছে, আমি এটা বসিয়ে ফেলেছি, সরি, সেই 88 হচ্ছে এখানেও। তো আমরা M এর মানটা পুট করব, মানে এদিকে 28 গ্রাম পার মোল। এই পার মোল যেহেতু আছে আমরা এই মোল এককটাকে নিচে লিখে নিলাম। ওকে, তো আবার নিচে কি বলছে? W এর মান কত? 28 গ্রাম ইন্টু R এর মান কত? R এর মান আমাদের এই প্রশ্নেই দেওয়া রয়েছে যে, আচ্ছা এই মোলটাকে আমরা এদিকে লিখে নিই, মোল ইন্টু, তাহলে এই R এর মান 0.081 লিটার ATM। মোল ইনভার্স, কেলভিন ইনভার্স আছে, যেহেতু এটা ইনভার্স আছে তাই এটা উপরে উঠে যাবে, মোল ইন্টু কেলভিন। ওকে, এবারে আমাদের মানগুলো বসানো কমপ্লিট করে ফেলেছি। যদি দশমিকগুলো থাকে দশমিকগুলো তুলে আমরা নিচে শূন্য করে নেব। উপরে একটা দশমিক আছে, মানে একটা সংখ্যাতে দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে তাই দুটো শূন্য দিলাম, আর নিচে দশমিককে তুলে একের পিঠে তিনটি শূন্য, কারণ দশমিকের পরে তিনটি সংখ্যা রয়েছে। এরপরে আবার আমরা কাটাকাটিটি শুরু করব। তো গ্রাম গ্রাম কেটে গেল, এদিকের মোল কেটে গেল, এদিকের লিটার কেটে গেল, ATM এদিকের ATM কাটলো। ওকে, এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে জিরোর কাজ, নিচে দুটো জিরো রয়েছে, উপরে দুটো জিরো কেটে দিলাম, আর কোনো কাটাকাটি যাচ্ছে না। এই যে 28, এদিকের 28 কাটলাম। এবার আমরা ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, এদিকে 256 আর কি আছে ইন্টু 10 ইন্টু কেলভিন, এই যে এখানে কেলভিনের কে একটি থেকে গিয়েছে। ওকে, তো ওরই সঙ্গে এখানে আরও একটি 10 থাকছে ইন্টু 10। তো এই অঙ্কটি কিন্তু যারা পারবে তারা খুবই ভালো, ফটফট করে নেবে, কাটাকাটির কোনো
ঝামেলা নেই। তো যারা পারবে না তাদের জন্য এত সব কথা বলা বা তাদেরই জন্য ধীরে ধীরে করছি। ওকে, তো নিচে কি রয়েছে যে 8 1 আর কিছুই নেই। তো এই 2 5 6 2 5 6 তার সঙ্গে দুটো 10 রয়েছে, মানে দুটো শূন্য দিয়ে দিলাম, ইন্টু কেলভিন বাই 8 1। এই 2 5 6 0 0কে যদি 8 1 দিয়ে কাটাকাটি করা হয় তাহলে আমরা পেয়ে যাব 316.04। কাটাকাটি যাবে না, ভাগ করতে হবে, তার সঙ্গে কেলভিন। তো তোমরা এখানে এই কেলভিনে অ্যান্সারটি রাখতে পারো, না হলে এখানে করে দিচ্ছি। আমাদের অ্যান্সারটি ওখানে কত এসেছে যে 316.04 কেলভিন। কেলভিন থেকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে যাই তাহলে এখান থেকে আমাদের মাইনাস করতে হবে 273 এত ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 43.04 ডিগ্রি সেলসিয়াস। তোমরা এখানে কেলভিনে অ্যান্সারটি সমাপ্ত করতে পারো, কোনো অসুবিধা নেই, বা এই কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে পরিণত করতে পারো, যে কোনো একটা করতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন ওরই সঙ্গে বলছে মোলার আয়তনের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, এই যে অ্যান্সারটি। নেক্সট, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। 8.4 গ্রাম N2 উৎপন্ন করার জন্য কত পরিমাণ NH4NO2 উত্তপ্ত করতে হবে। তো NH4NO2 একে যদি আমরা উত্তপ্ত করি, তাপ দিই, এখানে বলছে নাইট্রোজেন N2 উৎপন্ন হচ্ছে। শুধু N2 নয়, তার সঙ্গে 2 মোল H2O মানে জলও উৎপন্ন হবে। তো আমাদের প্রথমত বলছে 8.4 গ্রাম N2, তাহলে এই N2-র পরিমাণটা গ্রামে দেওয়া রয়েছে। তো N2 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। N এর জন্য 14, দুটো N রয়েছে, 2 দিলাম, 14 দুগুণে 28 এত গ্রাম। আবার বলছে কত পরিমাণ NH4NO2 উত্তপ্ত করতে হবে। তাহলে কতটা উত্তপ্ত করতে হবে আমরা আবারও আণবিক ভর নির্ণয় করব। N এর জন্য 14 প্লাস H এর 1, 4টি H রয়েছে, 4 দিয়ে গুণ দিলাম, প্লাস N এর জন্য 14 প্লাস O এর জন্য 16, দুটি O রয়েছে, 2 দিয়ে গুণ করলাম। তো 14কে 14 থাকলো, প্লাস 1 4 4 প্লাস 14 প্লাস 16 দুগুণে 32। টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব 64 গ্রাম। ওকে, তো এখানে আমরা একটা সিম্পল ভাষা লিখতে পারি এই বিক্রিয়া থেকে যে 28 গ্রাম N2 উৎপন্ন করার জন্য 64 গ্রাম NH4NO2 প্রয়োজন। ওকে, তো এই বিক্রিয়া থেকে আমরা এটা লিখতে পারি। তো আমাদের প্রশ্নে কি বলেছে যে 8.4 গ্রাম N2 উৎপন্ন করার জন্য কতটা বা কত পরিমাণ NH4NO2 প্রয়োজন বা উত্তপ্ত করতে হবে। ঠিক ঐকিক নিয়মের মতো 64/28 ইন্টু 8.4, পয়েন্ট তুলে দিলে নিচে 10 হয়ে যাবে। তো আমরা এটা কাটাকাটি করলে 28 দিয়ে সরাসরি 3-এ চলে যাবে। তো 28 3-এ 84 হচ্ছে। তো আর এই 10 দিয়ে 64 কাটাকাটি যেতে পারে, মানে যেতে পারে নয়, অবশ্যই যাবে। তো আমি বলছি যে কাটাকাটিটা না করে 64-র সঙ্গে 3 গুণ করলে আমরা পেয়ে যাব 192/10, অর্থাৎ 19.2। নিচে যেহেতু একটা শূন্য রয়েছে, উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম। এত গ্রাম NH4NO2 প্রয়োজন।
এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে, 12.26 গ্রাম KClO3 বিয়োজিত হয়ে, তাহলে KClO3 একে বিয়োজিত করলে এসটিপিতে কত আয়তনের O2 উৎপন্ন হবে। তাহলে এই KClO3কে বিয়োজিত করলে O2 উৎপন্ন হচ্ছে, শুধু O2 নয়, তার সঙ্গে সঙ্গে KClও উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। একে ব্যালেন্স করার জন্য এখানে 2 দিলাম, এদিকে 3, এদিকে 2 দিয়ে দিলাম। আবারও একবার প্রশ্নটাকে পড়ছি, 12.26 গ্রাম KClO3, এখানে KClO3 যেহেতু গ্রামে দেওয়া রয়েছে তাই এখানেও আমরা গ্রামে পরিণত করব। তো 2 কে 2 থাকলো, কে এর মান আমাদের প্রশ্নেই রয়েছে 39, প্লাস Cl এর দেওয়া রয়েছে 35.5, প্লাস ও এর জন্য রয়েছে 16, ইন্টু 3টি ও রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম। তাহলে এটা পাচ্ছি 239 প্লাস 35.5 প্লাস এটা 16-র সঙ্গে 3 গুণ করলে 48, 2 ইন্টু টোটাল পুরোটা যোগ করলে 122.5, এটা গুণ করলে পেয়ে যাব 245 গ্রাম। তারপরে কি বলছে, এসটিপিতে কত আয়তনের O2 উৎপন্ন হয়। এখানে কত পরিমাণ বা কতটা O2 উৎপন্ন হয় জিজ্ঞাসা করেনি, যেহেতু আয়তন জিজ্ঞাসা করেছে তাই এখানে আমরা এই 3 এর সঙ্গে 22.4 গুণ করব। ওকে, এখানে 3 রয়েছে তাই 3 দিয়ে গুণ করছি, আর সামনে যদি কিছু না থাকতো তাহলে আমরা এই 22.4 দিয়ে করতাম, 22.4ই থাকতো। এখানে 3-এর পরিবর্তে যদি 2 থাকতো তাহলে 2 দিয়ে গুণ করতাম। ওকে, তাহলে এই 22.4কে 3 দিয়ে গুণ করলে 67.2 এত লিটার। এবারে আমরা এই বিক্রিয়াটি থেকে লিখতে পারি যে 245 গ্রাম KClO3 থেকে 67.2 লিটার O2 উৎপন্ন হয়। তাহলে প্রশ্নের অনুসারে 12.26 গ্রাম KClO3 থেকে 67.2 বাই 245 ইন্টু 12.26, এই দশমিক তুলে দিলে নিচে দুটো শূন্য হয়ে যাচ্ছে, এদিকের দশমিক তুললে আরও একটি শূন্য হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যে ক্যালকুলেশনটা এনেছি এটা কিন্তু কাটাকাটিটা যাচ্ছে না। এখানে আমরা নিচে 1000 এনেছি, 1000 দিয়ে কিন্তু কাটাকাটি করে তোমরা সংখ্যাটাকে ছোট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে উপরের এই পুরো দুটো সংখ্যাকে গুণ করে নিচ্ছি, গুণ করলে আমরা পেয়ে যাব 823,872 বাই 245 ইন্টু, যেমন 1000 ছিল 1000 থাকলো। তো এই উপরের যে এত বড় সংখ্যাটি, একে যদি আমরা 245 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 3362.74। নিচে যেহেতু একের পিঠে 3টি শূন্য রয়েছে তাই এই দশমিক থেকে 3টে সংখ্যার পরে দশমিকটি চলে আসবে, 1 2 3, ওই দশমিকটি এই 3টে সংখ্যার পরে চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে 3.36274। ওকে, এত লিটার O2 উৎপন্ন হয়, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। এই যে আপাত প্রসারণ কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল দেওয়া হলো,
নেক্সট ওরই সঙ্গে বলছে যে চায়ের কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন, এই যে অ্যান্সারটি। নেক্সট পরবর্তীতে বলছে এক্স রশ্মির দুটি ব্যবহার উল্লেখ করো, এই যে এক্স রশ্মির ব্যবহার। তার সঙ্গে বলছে দৃশ্যমান আলোক বর্ণালীর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত, তো এটির পাল্লা হয়ে থাকে 4000 থেকে 8000 অ্যামস্ট্রং। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা ওখানেই দেওয়া রয়েছে যে কাঁচের স্ল্যাবে আলো এক প্রান্তে আপতিত হলে অপর প্রান্ত থেকে প্রতিসৃত হওয়ার সময় গতিপথের কীরূপ পরিবর্তন হয় এবং কেন, তো এই যে অ্যান্সারটি, তো এই অ্যান্সারটিকে ভালোভাবে দেখে রাখো। এই অ্যান্সারটি বহু রকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে। ওকে, আশা করছি তোমরা রায়মার্টিন বা যে কোনো প্রশ্নবিচিত্রাও যেমন পারুল এইসব প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করেছো, এসবে তোমরা দেখেছো এইসব অ্যান্সারের কোশ্চেনগুলো কেমন কেমন ঘুরিয়ে ফিরিয়ে আসে, তো ওভাবেই কিন্তু তোমাদের পরীক্ষাতেও ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তোমরা দেখে ঘাবড়ে যেও না। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তো তার আগে একটি থিওরিটিক প্রশ্ন একটি দেওয়া রয়েছে যে একটি অওহমীয় পরিবাহীর উদাহরণ দাও। অওহমীয় পরিবাহীগুলো হয়ে যাবে যে কোনো অর্ধ পরিবাহী। ওকে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এইসব সিলিকন, জার্মেনিয়াম। নেক্সট ওরই সঙ্গে একটি ম্যাথ দেওয়া রয়েছে, কি বলছে দেখে নেব। একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ। এখানে দুটো পরিবাহী বলছে, একটা ফার্স্ট পরিবাহী এবং একটি সেকেন্ড পরিবাহী। বলছে প্রথমটির রোধ হবে যেটি, প্রথমটি রোধ R1, অপর একটি রোধের দ্বিগুণ, অপর মানে দ্বিতীয় R2 রোধকে যদি আমরা R ধরি তাহলে R1 হয়ে যাবে দ্বিগুণ মানে R*2। ওকে, নেক্সট বলছে পরিবাহীর দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, এখানেও ভি এখানেও ভি, তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে। তড়িৎ প্রবাহ মাত্রা মানে I1 সমান জিজ্ঞাসা চিহ্ন, I2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এই ম্যাথটির ওই প্রথম ছোট্ট লাইনটাই কঠিন করে দিয়েছে, ওই লাইনটাই যে বুঝতে পেরে গেছো তার কাছে এই অঙ্কটি একেবারে সহজ। ওকে, তাহলে আমাদের এখানে I1 এবং I2 এর মান নির্ণয় করতে বলছে। আমরা থিওরিতে জেনে এসেছি যে I মানে প্রবাহ মাত্রার সমীকরণ হয়ে থাকে I সমান V/R। এখানে যেহেতু প্রথমটার জন্য করছি তাই R1 দিলাম, তাহলে V/R1 এর মান কত, R*2। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রেও একই রকমের I2 এর মান V/R2, তাহলে V কে V থাকলো, R2 এর মান ক্যাপিটাল R। এবার এদের অনুপাত আমাদের নির্ণয় করতে বলছে যে I1 অনুপাত I2। I1 এর মান কত বের করেছি আমরা, V/R*2, আর I2 এর মান V/R। V কেটে গেল, R কেটে গেল, থাকলো 1/2 অনুপাত 1/1। এটা কোনাকুনি গুণ করলে পেয়ে যাব 1:2, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া সংক্রান্ত দক্ষিণ হস্তমুষ্টি সূত্রটি লেখো, এই যে সূত্রটি দেওয়া হয়েছে। নেক্সট বলছে বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি, এটা হচ্ছে নাইকম তার থাকে, যেটি যে তারটি থাকে সেটি হচ্ছে নাইকম তার। আর ওই নাইকম তার কোন কোন ধাতু দিয়ে তৈরি হয়ে থাকে, এটা হবে লোহা, নিকেল এবং ক্রোমিয়াম। ক্রোমিয়ামের
সংকর ধাতু। নেক্সট পরবর্তী কোশ্চেন, ভর বিচ্যুতি কাকে বলে? এই যে ভর বিচ্যুতি কাকে বলে। নেক্সট বলছে নিউক্লিয় রিঅ্যাক্টরে কি ধরনের বিভাজন বিক্রিয়া ঘটানো হয়ে থাকে? এটি হবে যে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। নেক্সট পরবর্তীতে এখানে কি বলছে যে একটি নিউক্লিয়াস এক্স থেকে আলফা কণা নির্গত হলে নিম্নোক্ত বিক্রিয়া থেকে এ ও জেড এর মান নির্ণয় করো। তো এই বিক্রিয়াটা ঠিক এখানে বোঝা যাচ্ছে না, ক্লিয়ারভাবে এখানে লিখে দিচ্ছি, কারণ এটা যেভাবে লিখতে হয় সেটা টাইপিং করা যাচ্ছে না। ওকে, তো ওয়াই যার নিচে জেড এবং উপরে ভর সংখ্যাতে 228 প্লাস আলফা। তো যেহেতু এটা আলফা কণা নির্গত হয়েছে, আলফার উপরে ভর থাকে 4 এবং নিচে কমাঙ্ক থাকে 2। ওকে, তো এক্স এখানে এ এর পরিবর্তে হয়ে যাবে 228 প্লাস 4 সমান 232 হচ্ছে। ওকে, আর এদিকে 92 যেমন আছে তেমন থাকছে, তাহলে এটা হচ্ছে এ এর মান হয়ে গেল। আর এদিকে ওয়াই এর কাছে এই 92 মাইনাস 2 অর্থাৎ 90, এটা হচ্ছে জেড এর মান। আর উপরে 228 যেমন আছে তেমন থাকবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট বলছে আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে কার আয়নের ক্ষমতা বেশি হয়ে থাকে? তো এটি হবে আলফার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন? এই যে কেন বলা হয় অ্যান্সারটি দেওয়া হয়েছে। নেক্সট বলছে নিম্নলিখিত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তো এটি হবে কার্বন, এন ও এফ। নেক্সট অথবাতে বলছে ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদের বলে? জলের সাথে বিক্রিয়ায় এরা কি উৎপন্ন করে? এবং একটি ইউরেনিয়ামের মৌলের উদাহরণ দাও। এই যে ক্ষারীয় মৃত্তিকা মৌল কাকে বলে দেওয়া হয়েছে, বলছে এই সব মৌলগুলো জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন হয়। এবং একটি ইউরেনিয়ামোত্তম মৌলের উদাহরণ বলেছে এই যে নেপচুলিয়াম, তার সঙ্গে সংজ্ঞাটাও দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তীতে বলছে কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। একে বলছে ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশেষ্য পদার্থ। এই যে তড়িৎদ্বার এবং তড়িৎ বিশেষ্য দেওয়া হলো। বলছে তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াটি লেখো, এই যে বিক্রিয়া। নেক্সট বলছে লাভ-ল্যাং পদ্ধতিতে HCl পদ্ধতিতে ব্যবহৃত বিকারক, বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। এই বিকারক কি হয়ে যাবে? এই যে বিকারক হবে NaCl এবং H2SO4। আর শর্ত হয়ে যাবে এই যে যেটা আন্ডারলাইন করছি, এটাই হচ্ছে শর্ত। আর বিক্রিয়া হয়ে যাবে এই যে বিক্রিয়া। নেক্সট বলছে হেবার পদ্ধতিতে NH3 এর শিল্প উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় বিকারক, বিক্রিয়ার শর্ত এবং সমীকরণ লেখো। তো এই যে এখানে বিকারক হবে N2 এবং H2। আর শর্ত হয়ে যাবে এই যে যেটা আন্ডারলাইন করছি, এটা হচ্ছে শর্ত, আর এই হচ্ছে বিক্রিয়া। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের জোট বিক্রিয়ার শর্ত উল্লেখ করে সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই যে শর্ত, এখান থেকে এই পর্যন্ত হয়ে যাবে শর্ত এবং সমীকরণ, এই যে সমীকরণটি।
এবং এর সঙ্গে বলছে IUPAC নামকরণ করো। তো এর IUPAC হয়ে থাকে প্রোপানল, PROPANOL, বা একে আমরা লিখতে পারি PROPAN 1 এ দুরকমই লেখা যায়। নেক্সট পরবর্তীতে টেফলনের মনোমারের নাম ও একটি ব্যবহার লেখো। এই যে টেফলন এর সংকেত এবং এই যে এর মনোমার, এটা হচ্ছে মনোমারের সংকেত এবং এর ব্যবহার। এরই সঙ্গে বলছে একটি তরল হাইড্রোকার্বনের নাম লেখো, এটি হবে ইথানল। ওকে, তো আজকের টপিকে এই পার্ট 2তে আমরা এটুকুই রেখেছিলাম, বা যেসব কোশ্চেনগুলো ছিল আমরা পার্ট 1 এবং 2 করে খুব সুন্দরভাবে সলিউশানগুলো তোমাদের জন্য তুলে ধরেছি। এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আর যেটা বিশেষ তথ্য প্রত্যেকটা ক্লাসেই বলা হয়ে থাকে, আজকেও বলছি, যারা এই ক্লাসে নতুন যুক্ত হয়েছ, যারা পার্ট 1 না দেখে সরাসরি পার্ট 2তে চলে এসেছো, তাদেরকে বলবো এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পার্ট 1-এর লিঙ্ক পেয়ে যাবে। আর আমরা এখন এই ক্লাসের মাধ্যমে যেসব ফাইনাল পিডিএফটা রেডি করেছি, যদি তোমাদের প্রয়োজন হয় এই ক্লাসেরই ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও। তো জয়েন্ট হওয়ার আগে তোমাদের প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটাকে ইনস্টল করে তোমরা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিও, তারপরে তোমরা ওই গ্রুপের মধ্যে প্রবেশ করতে পারবে। ওকে, তো ওই গ্রুপের মধ্যে তোমাদের এই সব পুরো পিডিএফগুলো ক্লাসটি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখান থেকে দেখতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে তাহলে থ্যাংক ইউ বলে বেস্ট অফ লাক জানিয়ে খুব পরিশ্রম করে ভালো করে পড়ে যাও। আর মাত্র হাতে গোনা 1.5 মাসের মতো রয়েছে। ওকে, আর এই 1.5 মাসের পরিশ্রম তোমাদের কোথা থেকে কোথায় পৌঁছাবে তার ঠিক নেই। যে কমজোর, যে আরাম করে দিন কাটাবে সে তলাতে পড়ে থাকবে, যে এই 1.5 মাস একটু পরিশ্রম করবে সে একেবারে ডগাতে উঠে যাবে। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।